আচ্ছা, এখন আমরা চ্যাপ্টার 2 পড়তেছি। সো এই চ্যাপ্টার টাইটেল হচ্ছে প্রবলেম ইন ইনফরমেশন সিস্টেমস ডেভেলপমেন্ট। এটা সিস্টেম ডেভেলপমেন্ট করার জন্য কী কী প্রবলেম বা কী কী সমস্যার সম্মুখীন আমরা হব সেগুলো সম্পর্কে আমরা এই চ্যাপ্টারটা জানবো। হ্যাঁ, আচ্ছা। তো বলতেছি, দেখেন কী লেখা আছে, দ্য মেইন প্লেয়ার্স ইন অ্যান আইএস প্রজেক্ট। মানে একটা ইনফরমেশন সিস্টেম প্রজেক্টের মেন প্লেয়ার্স কারা, মানে কোন কোন পক্ষ এটার সাথে জড়িত এবং তারা কারা। দ্য প্রবলেম ইন আইএস ডেভেলপমেন্ট করার জন্য কী কী প্রবলেম আসতে পারে। দ্য আন্ডারলাইং কজ অফ দিস প্রবলেম, এই কজগুলো সম্পর্কে আমরা জানবো। হাউ দ্য স্টেক হোল্ডার কনসেপ্ট হেল্পস আইডেন্টিফাই এথিক্যাল ইস্যু ইন আইএস ডেভেলপমেন্ট। সেটা বলছে স্টেক হোল্ডারের একটা কনসেপ্ট আমরা এখানে জানবো, এটা কিভাবে কিছু ইথিক্যাল ইস্যু বলতে আসলে যেগুলো আর কি লজিক্যাল বা দরকারি যে প্রবলেমগুলো বা কারণগুলো আছে সেগুলো ডেভেলপমেন্টে কীভাবে আইডেন্টিফাই করা যায় সেগুলো সম্পর্কে জানবো। দ্য কস্ট অফ দ্য অফ প্রবলেম অ্যান্ড ইথিক্যাল ইস্যু, এবং এই প্রবলেমের বা এই ইস্যুগুলোর কস্ট কি, মানে কস্ট কি বলতে এটার জন্য কী করতে হবে আমাদের আসলে। হ্যাঁ, তো চলেন আমরা এবার দেখি যে মেন প্লেয়ার কারা। এটা খুব ভালো একটা জায়গায়, একটু মাথায় রাখবেন এগুলো। হ্যাঁ, সো মেন প্লেয়ার বলতে আসলে মিন করা হচ্ছে মানে কারা এটাকে ব্যবহার করবে বা কারা এটার সাথে রিলেটেড আসলে। হ্যাঁ, তো 3 মেন টাইপস অফ প্লেয়ার আর ইনভলভ ইন আইএস ডেভেলপমেন্ট প্রজেক্ট। তার মানে কি 3টা টাইপের প্লেয়ার এখানে থাকবে। তো কি তারা বলছে, দোজ হু উইল বেনিফিট ফ্রম দ্য সিস্টেম আউটপুট ডিরেক্টলি অর ইনডিরেক্টলি, মানে যারা হচ্ছে এই সিস্টেমটা ব্যবহার করবে ডিরেক্টলি অথবা ইনডিরেক্টলি এবং এটা থেকে তারা বেনিফিট পাবে, তাদেরকে বলা হচ্ছে, একটা মিনিট, সরি, সো তাদের নাম কি দেখছেন? কি ব্যাপার, একটা মিনিট স্যার। একটা মিনিট। আচ্ছা, সো তাদেরকে বলা হচ্ছে এন্ড ইউজার্স। ক্লিয়ার? এই জন্য যখন আমরা এপিআই বানাবো, এপিআইগুলোকে আর একটা সুন্দর নাম বলে ইদানিং, সেই নামটা হচ্ছে এন্ড পয়েন্ট। এই এন্ড ইউজারদের কথা চিন্তা করেই ওই নামটাকে আসলে তারা দিচ্ছে কি এন্ড পয়েন্ট। ওকে, আচ্ছা। তো তারপর দেখেন, দোজ হু কমিশন দ্য প্রজেক্ট, পে ফর ইট অর হ্যাভ দ্য পাওয়ার টু হেড ইট, তাদেরকে বলা হচ্ছে কি ওনার্স অর স্পন্সর, মানে যারা আসলে এটাকে বানানোর জন্য ট্রাই করবে। আমরা না, কিন্তু ধরেন কোনো একটা লোক যে মনে মনে চিন্তা করছে আমার এমন একটা সিস্টেম লাগবে এবং ওই সিস্টেমের জন্য উনি ইনভেস্ট করবে, তাকে বলা হচ্ছে। ওকে, দেন সবার শেষে বলা হচ্ছে দোজ হু উইল প্রডিউস দ্য সফটওয়্যার, তার মানে এইখানে হচ্ছে কি আমরা যারা ডেভেলপার্স। ক্লিয়ার? তার মানে আমরা 3টা পার্টি পেলাম, একটা হচ্ছে এন্ড ইউজার, একটা হচ্ছে ওনার্স অর স্পন্সর, আর একটা হচ্ছে ডেভেলপার্স। ক্লিয়ার? তো সেবার বলছে হোয়াট ডু ইউ মিন বাই প্রবলেম, আসলে প্রবলেম দিয়ে আসলে তুমি কি বুঝতেছো। তো অ্যান আইএস প্রজেক্ট মে ফেল বিফোর ডেলিভারি, বলছে একটা প্রজেক্ট ডেলিভারির আগে ফেল করতে পারে। যেমন বলছে দ্য টরাস প্রজেক্ট ওয়াজ ক্যান্সেল, মানে একটা বড় নাম করে একটা প্রজেক্ট ছিল, এই প্রজেক্টটা ঠিক এই মানে ডেলিভারির আগে ক্যান্সেল হয়ে গেছে, বিভিন্ন কারণে হতেই পারে। অ্যান আইএস মে ফেল আফটার ডেলিভারি, একটা প্রোগ্রাম ডেলিভারির পরেও ফেল করতে পারে। বলছে দ্য লেস একটা সিস্টেমের নাম ওয়াজ উইথড্রন আফটার ইমপ্লিমেন্টেশন। অ্যান আইএস মে বি কন্টিনিউ টু বি ইউজড despite causing problem to its user, its owner or its developer। বলতেছে যে একটা আইএস আবার এমনও হইতে পারে যে এটা চলতেছে, টুকটাক কিছু প্রবলেম আসবে, ইউজাররা পেতে পারে, ডেভেলপারসরা পেতে পারে, ওনার্সও পেতে পারে, বাট এই প্রবলেমগুলোকে ধীরে ধীরে সলভ করা হবে। এবার আমরা দেখব এন্ড ইউজারের ভিউ থেকে।
মানে তিনটা পার্টি সম্বন্ধে আমরা বললাম না, তো তিনটা পার্টির থেকে আমরা দেখবো আসলে প্রবলেমগুলো কার কাছে কেমন বা কোন প্রবলেমটা কার কাছে কি সেই সম্পর্কে আমরা জানবো। যেমন ধরেন আমরা যখন কোনো কিছু কিনতে যাই, তা আমরা করি পারচেস, আর যে বিক্রি করে সে করে কি সেলস। তার মানে কি তার এন্ড থেকে এটা হচ্ছে গিয়ে তার জন্য সেলস প্রোডাক্ট, আর আমার এন্ড থেকে এটা হচ্ছে গিয়ে কনজিউম প্রোডাক্ট বা পারচেস প্রোডাক্ট। তো আমাদের দুজনের এন্ড থেকে কিন্তু দুই ধরনের চিত্র। মানে আমরা যারা অ্যাটলিস্ট অ্যাকাউন্টিংয়ে পড়ছি, আমাদের অ্যাকাউন্টিংয়ে এক ধরনের অঙ্ক ছিল এরকম, মানে অ্যাটলিস্ট মানে এই ব্যাকগ্রাউন্ডে যারা লেখাপড়া করছি, যে দুই ধরনের ইউজারের এন্ড থেকে অঙ্ক করতে হইতো। সো আমরা তাদের পার্সপেক্টিভ থেকে এবার দেখার চেষ্টা করি যে আসলে ব্যাপারটা কি। তো বলছে এন্ড ইউজার মে ডিরেক্টলি অপারেট দ্য সফটওয়্যার অর মে বি মোর রিমোট, দ্যাট ইজ আ ম্যানেজার হু রিসিভ প্রিন্টেড রিপোর্টস। মোট কথা বলতে এন্ড ইউজার বলতে আসলে মিন করা হচ্ছে একদম শেষ পর্যায়ে এটাকে যে ইউজ করবে, মানে আমরা যাকে সহজ ভাষায় বলি ইউজার, যাকে উদ্দেশ্য করে আমরা সিস্টেমটাকে বানাবো তার কথা বলা হচ্ছে। এরা বলছে টিপিক্যাল কনসার্ন ইনক্লুড, তো তারও কিছু ইনপুট থাকে সিস্টেমের মধ্যে। মানে একটা সিস্টেম যখন আমরা ডিজাইন করবো বা বানাবো, তারও কিছু মতামত আমরা নিব এবং নিতে হবে। সেগুলো কেমন বলছে, এ সিস্টেম দ্যাট ইজ প্রমিস বাট নট ডেলিভারেড। মানে একটা সিস্টেম দিব বা বানাচ্ছি কিন্তু আমরা কোনো কারণে সেটা এখনো দেই নেই বা দিতে পারি নাই। আর সিস্টেম দ্যাট ইজ ডিফিকাল্ট টু ইউজ, এমন এক সিস্টেম বানাইছি যে কোথায় কি রাখছি ওইটাই খুঁজে পাওয়া যাচ্ছে না। এইটা কিন্তু তার জন্য সবচেয়ে বড় কনসার্ন, তাই না? আচ্ছা, আ সিস্টেম দ্যাট ডাজ নট মিট দ্য ইউজার নিডস, হাবিজাবি দুনিয়া জিনিসপত্র দিয়ে দিছি কিন্তু যেটা কাজের, যেটা দরকারি, সেটাই আমরা সিস্টেমের মধ্যে ইনক্লুড করি নেই। ওকে, সো এগুলো হচ্ছে তার বড় প্রবলেম একজন এন্ড ইউজারের জন্য। এবার আমরা ওনার্সের ভিউ থেকে দেখব, মানে যারা মালিক তাদের কাছ থেকে আমরা তাদের চোখ দিয়ে আমরা এবার দেখব যে তাদের ভিউতে প্রবলেমগুলো কেমন হতে পারে বা কি কি হতে পারে। তো আমরা সরাসরি যাচ্ছি যে প্রজেক্ট দ্যাট ওভার স্পেন্ড দেয়ার বাজেট মে নো লঙ্গার হ্যাভ আর নেট বেনিফিট। মানে ধরেন বাজেট করছে যে 50,000 টাকা একটা সিস্টেম বানাবে, কিন্তু প্রোগ্রামটা বানাতে সিস্টেমটা বানাতে দেখা গেছে সেটা 1 লাখ টাকা ছেড়ে গেছে। সে এটা কিন্তু তার জন্য সবচেয়ে বড় প্রবলেম, কারণ সে ইনভেস্ট করার সময় তো সে ওরকম চিন্তা করেই নামবে যে আমি এই পরিমাণ টাকা এটাতে কস্ট করব। তারপর হচ্ছে সিস্টেম দ্যাট আর ডেলিভারেড টু লেট, মানে যেটা যাওয়ার কথা জানুয়ারিতে সেটা দিছে জুনে। এটা তার জন্য সবচেয়ে বড় প্রবলেম, কারণ তার একটা প্ল্যানিং থাকে তো নাকি। ব্যাডলি ম্যানেজ প্রজেক্টটা এমনভাবে ম্যানেজ দিছে যেটা আসলে ম্যানেজ করতে 12টা বেজে যাচ্ছে। দেন সিস্টেম দ্যাট আর রেন্ডার্ড ইরিলিভেন্ট বাই ইভেন্টস, মানে ও কাজ করে কিন্তু কাজ করতে করতে কি করে সে মানে আজেরা কিছু কাজও করে। যেমন ধরেন আমরা সেলস অ্যান্ড পজ বানাইছি, ওই পজের মধ্যে যদি আমরা দিতাম যে ইউজারের মানে যে আমার কাছে কিনতে আসবে তার সব ইনফরমেশন আমি এখানে রেকর্ড করে রাখবো, এই জিনিসটা কি আদৌ খুব ভালো হইতো না। সে আমার কাছে ক্যাশ টাকা দিয়ে এসে প্রোডাক্ট কিনে নিয়ে যাবে, তার এত ইনফরমেশন আমি রাখতে চাচ্ছি না, তো এইটাও আমি দিয়ে দিছি তার কাছে। এখন সে প্রতিবার বিক্রি করতে যায় আর তার ইউজার ইনফরমেশন মাস্ট দিতেই হয়। তাহলে যে ব্যাপারটা কেমন হয়ে গেল না, এইটাই বলছে এখানে। এবার আমরা দেখব আমাদের ভিউ, মানে আমরা যারা ডেভেলপার হিসাবে কাজ করব তাদের ভিউ থেকে প্রবলেমগুলো কি কি। তো ফার্স্ট হচ্ছে বাজেট অ্যান্ড টাইম কনস্ট্রেন্ট অফেন কনফ্লিক্ট উইথ ডুইং দ্য জব প্রপারলি। ধর মাঝে মাঝে এসে বলে ভাই টাকা দিব 50,000 কিন্তু কাজ করে দিতে হবে আমাকে 15 দিনের মধ্যেই। এইটা ডেভেলপারদের জন্য সবচেয়ে বড় প্রবলেম, বুঝতে পারছেন তো? মানে টাকাও দিবেন কম আবার সময়ও দিবেন কম, তাই তো প্রজেক্টটা আমি শেষ করতে পারবো না। সো এইটা ডেভেলপারের একটা বড় ঝামেলার ব্যাপার। ইউজার অ্যান্ড ওনার্স মে নট নো হাউ টু আস্ক ফর হোয়াট দে রিয়েলি ওয়ান্ট। ধরেন এটার ওনার, সিস্টেমটার ওনার বা এন্ড ইউজার যারা আছে তারা আসলে অ্যাকুরেটলি বলতেই পারতেছে না তারা আসলে কি চায়। ধরেন তারা বলতেছে আমি একটা বিজনেস ম্যানেজ করতে চাই, কিন্তু সেই বিজনেসটা তারা কিভাবে ম্যানেজ করতে চায় সেটি তারা আমাকে বলতে পারতেছে না, তাহলে আমি তার জন্য কিভাবে বানাবো, বুঝতে পারতেছেন তো? দেন টেকনোলজিস ডেভেলপমেন্ট অ্যাপ্রোচেস অ্যান্ড বিজনেসেস নিডস অল কনস্ট্যান্টলি চেঞ্জেস। মনে ধরেন আপনি জাভাতে বানানো শুরু করছেন, কথার কথা হঠাৎ করে ওরা বলল যে না আমরা এটা সি শার্পে চাই।
অথবা ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ, আপনি একটা স্টাইলে বানাচ্ছেন, তারা হঠাৎ করে এসে বললো যে এটা আমি আইএসও সার্টিফিকেট করাবো, তার মানে আপনাকে প্রোগ্রাম লেখার স্টাইল অনেক চেঞ্জ করে আনতে হবে, কারণ ওদের একটা স্ট্যান্ডার্ড আপনাকে মেনে মেনে প্রোগ্রাম করতে হবে। আর যদি সার্টিফিকেশনে না যায় তাহলে আপনাকে অত স্ট্যান্ডার্ড ম্যানেজ না করলেও কাজ হয়ে যাবে। ধরেন সে এতদিন ট্রাভেল বিজনেস করতো, এখন সে হঠাৎ করে তার মনে হলো সে গার্মেন্টসের বিজনেস করবে, তাইলে ট্রাভেল বিজনেস আর গার্মেন্টস বিজনেস, দুইটা বিজনেসের স্টাইল ডিফারেন্ট, তার মানে আপনার কি সিস্টেমও ডিফারেন্ট। তো বলতেছে এটা যদি চেঞ্জের উপরে থাকে তাইলে কিন্তু সেই সিস্টেম বানাতে খবর হয়ে যাবে। সো এইটা একটা বড় প্রবলেম ডেভেলপারের কাছ, মানে ডেভেলপার ভিউ থেকে। আপনারা কি বুঝতে পারতেছেন? হোয়াই থিংস গো রং, মানে এই ব্যাপারগুলো কেন এরকম উল্টাপাল্টা হচ্ছে আসলে। ওয়েদার আ সিস্টেম ইজ ডেলিভারেড অর নট মে থিংস ক্যান গো রং, মানে একটা সিস্টেম আপনি ডেলিভারি করেন নাই বা করলেও সেটা প্রপারলি করতে পারেন নাই, তখনই তো ব্যাপারটা উল্টাপাল্টা হয়ে যায়, তখনই তো প্রবলেম সৃষ্টি হয়। তো যেটা হচ্ছে গিয়ে ফ্লাইন নামে একটা লোক আছে 1998 সালে, সে এই ব্যাপারটা ক্যাটাগরাইজ করছে দুইটা বড় প্রবলেমে, মানে দুইটা বড় কারণ, মানে কারণ দেখাইছে। একটা হচ্ছে গিয়ে কোয়ালিটি প্রবলেম। তো প্রবলেম দুইটা কি, প্রথমটাই হচ্ছে কোয়ালিটি প্রবলেমস। আপনি একটা সিস্টেম বানালেন কিন্তু সিস্টেমটা কোয়ালিটিফুল হলো না, তাহলে তো ডেলিভারি দেওয়ার পরে সেটা নষ্ট হয়ে যাবে। ধরেন আপনি আমার কাছে বললেন যে স্যার আমাকে রাজশাহী থেকে আম এনে দিবেন, আমিও আম এনে দিছি, আম বাসায় নিয়ে খুলে দেখেন সব আম পচে গেছে, তাহলে তো সে আম আপনি রিসিভ করবেন না, তাই না? আপনি বলবেন যে না এটা আমি রিসিভ করবো না, আমি তো টাকা দিয়ে কিনছি, তাই তো ব্যাপারটা। আর এটা হচ্ছে প্রোডাক্টিভিটি প্রবলেমস। প্রোডাক্টিভিটি প্রবলেম বলতে ধরেন আমের ক্ষেত্রে যদি চিন্তা করি, আম অর্ধেক পচা অর্ধেক ভালো, আবার যেগুলো ভালো ওগুলো মুখে দেওয়ার পরেই এমন টক যে আপনার মুখের 12টা বেজে যাচ্ছে, তাহলে তো হবে না। তার মানে আপনি যেই কাজের জন্য বানিয়েছেন সেই কাজটাই সে করতে পারতেছে না, তাহলে তো এই সিস্টেম আমি রাখবো না, তাই না? এবার সে কোয়ালিটি প্রবলেম সম্পর্কে আবার আমাদেরকে ব্যাখ্যা করতেছে। কোয়ালিটি প্রবলেম বলতে আসলে কি মিন করতেছে সেটাও আমাদের জানাচ্ছে। আসলে এত ডিটেলস আমরা কেন জানতেছি জানেন তো? কারণ আপনি তো সিস্টেম বানাবেন, তো সিস্টেম বানানোর সময় আপনাকে অবশ্যই এই জিনিসগুলোকে মাথায় রেখেই সিস্টেম বানাইতে হবে। মানে খালি কোডিং করতে পারলেই হবে না, কিন্তু কোডিংটাকেও প্রপার ওয়েতে আপনাকে নিয়ে যেতে হবে। আর এই সাবজেক্টটা আমাদেরকে আসলে এই গাইডলাইনটাই দিবে। ওকে, আচ্ছা। তা বলছে দ্য রং প্রবলেম ইজ অ্যাড্রেসড, failure to align the project with business strategy, মানে আপনি যে বিজনেসের যে স্ট্র্যাটেজি ছিল সেই স্ট্র্যাটেজির সাথে আপনার সিস্টেম ম্যাচ করতেছে না। কথার কথা, আপনি পণ্য বিক্রি করেন সবচেয়ে মানে সরি, আপনি পণ্য বিক্রি করেন কিছুটা বাকিতে, আবার কিছুটা নগদে, আবার এমন হয় পুরোটাই বাকি আবার পুরোটাই নগদ। কারণ আমি এমন একটা সিস্টেম বানিয়ে দিয়েছি যে সিস্টেমের মধ্যে সব ক্যাশ, মানে ক্যাশ ছাড়া কোনো কারবার হবে না এটার মধ্যে, তাইলে আপনার জন্য তো এই সিস্টেমটা পারফেক্ট না, তাইলে এটা তার জন্য মানে মানে তার জন্য কাজ করবে না। সো এইটা একটা কোয়ালিটি প্রবলেম। কিছু কাজ করতেছে, কিছু কাজ সে করতে পারতেছে না, তাহলে এটা কোয়ালিটি প্রবলেম হচ্ছে একটা। ওয়াইডার ইনফ্লুয়েন্স আর নেগলেক্টেড, সেটা কি বলে, প্রজেক্ট টিম অর বিজনেস ম্যানেজমেন্ট ম্যানেজার ডোন্ট টেক অ্যাকাউন্ট অফ দ্য সিস্টেম এনভায়রনমেন্ট, মানে সিস্টেম এনভায়রনমেন্টটা আসলে কিভাবে কাজ করবে সেটা সম্পর্কে আসলে আমরা জানি না। ধরেন আমি বানাইছি আইওএস, মানে আইওএস রিলেটেড যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে অবজেক্টিভ সি, এটা দিয়ে, তাহলে অবজেক্টিভ সি দিয়ে বানানো প্রোগ্রামকে আপনি চাইলেই উইন্ডোজ বা লিনাক্সে চালাতে পারবেন, আপনাকে ম্যাক ইউজ করতে হবে। তার মানে এনভায়রনমেন্ট প্রপার না। আর আমি যদি জাভা দিয়ে বানিয়ে দিতাম তাহলে কি সব এনভায়রনমেন্টে চলতো। ব্যাপারটা বুঝাইতে পারতেছি তো? ইনকারেক্ট অ্যানালাইসিস অফ রিকোয়ারমেন্টস, মানে আপনি আমাকে বলছেন যে ভাই আমি এখান থেকে ঢাকা থেকে কলকাতা যেতে চাই, কিন্তু আমি আপনাকে এমন পথ দেখাইছি যে আপনি ঢাকা থেকে বুড়িমারি হয়ে ওই ওদের জলপাইগুড়ি হয়ে কলকাতায় যাচ্ছেন, তাহলে তো হবে না। এখানে বলতেছে পোর স্কিল অর নট এনাফ টাইম অ্যালাউড ইট, মানে পোর স্কিল এই কারণে বিকজ আপনি আমাকে যে রিকোয়ারমেন্টস দিচ্ছেন সেই রিকোয়ারমেন্টসটাই আমি বুঝি নাই। তো রিকোয়ারমেন্ট যদি আমি না বুঝি তাহলে আমার সিস্টেমে ঝামেলা হবে, এটাই স্বাভাবিক, তাহলে সেই সিস্টেম কোয়ালিটিফুল হবে না। প্রজেক্ট আন্ডারটেকেন ফর রং রিজন, টেকনোলজি পুল অর পলিটিক্যাল পুশ, ধরুন আপনি এমন একটা সিস্টেম বানিয়েছেন যে সিস্টেমটা একদম সব কিছু একদম কাটায় কাটায় অ্যান্সার দিচ্ছে। বিশেষ করে বড় বড় ফার্মরা কি করে আমাদের দেশে, মানে আমরা আমাদের দেশে পার্সপেক্টিভ বলতেছি, ওরা কি করে, ওরা ট্যাক্সকে কমায় দেখানোর জন্য বিভিন্ন ফন্দি ফিকির করে যেন গভর্নমেন্টকে যত কম ট্যাক্স দিয়ে থাকা যায়, পারলে ট্যাক্স না দিয়ে থাকা যায়। তাহলে আপনি এমন সিস্টেম বানিয়েছেন যে সিস্টেমের মধ্যে চুরি করার সিস্টেমটাই নেই,
তাইলেও সেক্ষেত্রে এটা ব্যান্ড হইতে পারে, মানে আপনি মানে কোয়ালিটি হারাইতে পারে। আবার এমন সিস্টেম বানাইছেন যেটা পলিটিক্যালি বড় ইস্যু তৈরি করতেছে, যেমন ফেসবুক, বা জানেন কিনা জানি না, রিসেন্টলি কিন্তু ফেসবুকের জন্য একটু থ্রেট আসতেছে আমাদের বাংলাদেশ থেকে, মানে বাংলাদেশে বন্ধ করে দিবে এরকম একটা কথা চলতেছে বিভিন্ন কারণে, যাই হোক। সো তখন কী হতে পারে, তখন তার সেন্সে এটা একটা কোয়ালিটি প্রবলেম আসতে পারে। ওকে, আচ্ছা, এবার হচ্ছে প্রোডাক্টিভিটি প্রবলেম। এখন আমরা দেখলাম কি কোয়ালিটি প্রবলেম, এবার আমরা দেখব প্রোডাক্টিভিটি প্রবলেমগুলো কি কি। সো ইউজার চেঞ্জ দেয়ার মাইন্ডস, ইউজার কি করে, তার মনোভাব তো চেঞ্জই হয়, তাই না? ওই যে আপনারা পড়ছেন কিনা জানি না, মানিক বন্দ্যোপাধ্যায় একটা নাটক ছিল ইন্টার লাইফে, পদ্মা নদীর মাঝি না কি জানো না, কি হ্যাঁ পদ্মা নদীর মাঝি সম্ভবত। ওটার মধ্যে একটা কথা ছিল যে মানুষ মরে গেলে পচে যায়, আর বেঁচে থাকলে কারণে অকারণে বদলায় কবরের। আচ্ছা যাই হোক, তাহলে সেটারই, তাহলে হ্যাঁ মনির চৌধুরী সম্ভবত, সরি। তো এটাই এখানে বলছে আর কি, যে মানুষের মন আসলে চেঞ্জ হবে, যেহেতু সে বদলাবে চেঞ্জ হবে, তাই না? আচ্ছা, তো এখানে বলতেছে এক্সটার্নাল ইভেন্ট দ্যাট ইজ ইন্ট্রোডিউস অফ দ্য ইউরো। মানে ধরেন আপনি একটা সিস্টেম বানাচ্ছেন, যে সিস্টেমটা শুধু টাকা নিয়ে কাজ করতেছে, কারণ আপনাকে যে রিকোয়ারমেন্ট দিচ্ছে সে বলে নাই যে আমরা বাইরের দেশেও ট্রানজ্যাকশন করি। তা আপনি এমন সিস্টেম বানাচ্ছেন যেটা শুধু টাকা নিয়েই কাজ করতে পারে, ইউরো দিলে সে আর কাজ করতে পারে, কারণ সে কনভার্সন করতে পারে না। তখন তো দেখা যাবে যে আপনার এখানে লস চলে আসবে কাজ করলে, কিন্তু আপনি আলটিমেটলি আদৌ লস করতেছেন না, বিকজ আপনি ইউরো রিসিভ করতেছেন, ওটা তো ভ্যালু বেশি, তাই না? সো আপনি সেরকম কোনো কনভার্সন সিস্টেম রাখেন না, বা সেই ইউরোকে রিসিভ করার কোনো জায়গা রাখেন নাই, তাহলে সিস্টেমটা প্রোডাক্টিভিটি প্রবলেম দিচ্ছে একেবারে। ওকে, ইমপ্লিমেন্টেশন নট ফ্লেক্সিবল মে নট বি নোন অ্যাট দ্য স্টার্ট অফ দ্য প্রজেক্ট। এটাই জানে না যে প্রজেক্টটা করতে কাজ করা শুরু করবে। মানে কি, সিম্পলি একটু বুঝাই, ধরেন একটা ই কমার্স সাইটের কথা আমরা চিন্তা করি। একটা ই কমার্স সাইটের সচরাচর যেটা হয়, যদি আমরা আগেই তার ইউজার থাকি, তাহলে আমরা কি করি, শুরুতে আগে ওখানে লগ ইন করে নিই। অথবা আমরা যেটা করি যে আমরা আগে প্রোডাক্ট কিনি, কেনার পরে যখন আমরা ফাইনাল চেক আউট করতে যাই, তখন সে আমাদেরকে বলে লগ ইন করো অথবা রেজিস্ট্রেশন করো, তাই না? এখন আমি এমন একটা সিস্টেম বানাইছি যে কোথায় কি করতে হবে সেটার কোনো দিক নির্দেশনা নাই, বা সেটার কোনো ফ্লো নাই, তাইলে কিন্তু সেটা প্রোডাক্টিভিটি প্রবলেম। কাজ সব করে, কিন্তু কোত্থেকে যে কই যেতে হবে সেটাই বোঝা যাচ্ছে না, তাহলে এটা থেকে টাইম কনজিউম করবে, তার মানে আমার প্রোডাক্টিভিটিতে ঝামেলা করতেছে। ওকে, পোর প্রজেক্ট কন্ট্রোল, ওই যে বলতেছে যে ইনএক্সপিরিয়েন্স ম্যানেজমেন্ট, মানে এমন একটা, মানে ওই প্রজেক্টটাকে আপনি দিয়ে দিচ্ছেন, দেওয়ার পরে ধরেন প্রজেক্টটা বানাইছে বড় একটা টিম, মানে ওটা ম্যানেজ করার জন্য আমরা ধরেন নাজমুল সাহেবরা পাঠিয়ে দিলাম। তো নাজমুল সাহেবের ওই পরিমাণ নলেজ নাই যে এই প্রজেক্টকে কীভাবে ম্যানেজ করতে হবে। তাইলে দেখা যাচ্ছে যে প্রজেক্ট প্রায়শই বিভিন্ন ধরনের ঝামেলা দিচ্ছে, আর নাজমুল সাহেব কিছুই বুঝতেছে না, খালি ফোন দিচ্ছে, আর যাদেরকে ফোন দিচ্ছে তারাও ফোন ধরতেছে না। আবার এমন হইতে পারে পলিটিক্যাল ডিফিকাল্টিজও থাকতে পারে, যার কারণে আপনার প্রবলেম, মানে প্রোডাক্টিভিটি প্রবলেম আসতে পারে। ওকে, আচ্ছা, এবার দেখেন ইথিক্যাল ইস্যু অ্যান্ড স্টেক হোল্ডার প্রবলেমস। ইথিক্যাল ইস্যুগুলো কি সেটা সম্পর্কে আমরা জানবো। ইথিক্যাল বলতে আসলে এই ইস্যুগুলো অবশ্যই থাকা উচিত, বুঝতে পারছেন তো? মানে নৈতিক ইস্যু আর কি, মানে আপনি এমন কিছু করবেন না যেটা দিয়ে ক্রাইম হবে, এমন কিছু করবেন না যেটা দিয়ে মানে অন্যের ক্ষতি হবে। সো বলতেছে সাম আইএস মে এফেক্ট পিপল ফার বিয়ন্ড অবভিয়াস ইউজার অ্যান্ড ওনার্স অফ দ্য সিস্টেম। মানে ওই যে বলছে এফেক্ট করবে, মানে ওদের উপর বিশেষ প্রভাব বিস্তার করবে, ইউজারের উপরে করতে পারে, ওনার্সের উপরে করতে পারে, এবং এই সিস্টেমটা ব্যবহার কারণে এই ধরনের প্রবলেম হতে পারে। যেমন বলছে সেলফোন কোম্পানিজ কালেক্ট ডাটা অ্যাবাউট সাবস্ক্রাইবার্স, কল অ্যান্ড ফিজিক্যাল মুভমেন্টস। আপনার জানেন কিনা জানি না যে আমরা যে মোবাইলগুলো ইউজ করি, আমাদের এই মোবাইল দিয়ে কিন্তু তারা আমরা যে কল করি, কথা বলি, এগুলো রেকর্ড রাখে, জানেন তো? মিনিমাম 1 মাসের রেকর্ড তাদের কাছে থাকবে, মানে তারা স্টোর করে রাখে। এবং আমরা যে মুভ করতেছি ইদানিং, তো আমাদের সবার ফোনে জিপিএস আছে, এবং জিপিএস কিন্তু আমরা অন রাখি বাই ডিফল্ট। তো আমাদের মুভমেন্টগুলো তারা রেকর্ড করে যে আমরা কোথায় আছি। ওই যে দেখেন না, ক্রিমিনাল ধরে, তার মোবাইল নাম্বার পাইলেই হয়েছে, যদি অন থাকে তাহলে তারা খুঁজে পাওয়া ওয়ান্টের ব্যাপার, কারণ তাকে ট্রেস করা যায়। সো এটা মাঝে মাঝে হার্মফুল, মাঝে মাঝে উপকারী। আচ্ছা, তারপর দেখেন দিস ডাটা ক্যান বি পাসড টু পুলিশ অ্যান্ড মে আদার গভর্নমেন্ট এজেন্সিস। এই ডাটাগুলা যে কারো কাছে পাস করা দরকার লাগতে পারে। সো দরকার লাগলে আমরা পাস করব,
যেহেতু এটা ইথিক্যাল ইস্যু, কারণ পুলিশ তো শুধু শুধু আমার কাছে ডাটা চাবে না, কেউ ক্রাইম করলেই ডাটা চাবে, সো তখন আমি দিতে বাধ্য, দিব। সাপোজ ডু ইউ নো হোয়াট ডাটা ইজ স্টোরেড অ্যাবাউট ইউ। এবার আপনাকে প্রশ্ন করতেছে যে তোমার কি কি ডাটা আছে, হু বাই মানে কার দ্বারা, অ্যান্ড হোয়াট ইজ ইউজ ফর ইট মানে এটাকে কে ইউজ করতেছে। এই যেমন আমরা যে কলার কি যেন একটা ফোনে ইউজ করি, ট্রু কলার, এটা কিন্তু খুবই ডেঞ্জারাস, জানেন কিনা জানি না। আপনার মোবাইলের সব নাম্বার কিন্তু সে মোটামুটি তার মধ্যে স্টোর করে ফেলায়। স্টোর করে ফেলে কি করে সে, এটাকে তার সার্ভারে জমা করে দেয়। যখন আপনি ধরেন আননোন কোনো নাম্বারে ফোন দেন, সে তার সার্ভারে খুঁজে এই নাম্বারটার সাথে কোন নামটা ম্যাচ করে। ধরেন আমি আমার একটা ফ্রেন্ডের নাম রাখছি হাসান, কথার কথা, তাহলে ওই নাম্বারটাকে সে খুঁজে বের করবে, ওখান থেকে খুঁজে বের করে আপনাকে তখন শো করাবে যে এটা হচ্ছে হাসানের নাম্বার। ও কিন্তু এই পদ্ধতি কাজ করে, ওর মধ্যে কিন্তু স্পেশাল কিছু নাই, বুঝতে পারছেন তো? তার মানে আমাদের ডাটা কিন্তু সব নিয়ে যাচ্ছে আগে থেকেই। সো এটা একটা ইথিক্যাল ইস্যু আর কি। এবার স্টেক হোল্ডারের অ্যানালাইসিস। স্টেক হোল্ডার আসলে কারা, এটা কি জানেন? কে বলেন? আসলে এই সিস্টেমটার অ্যাকচুয়াল ওনার মানে ওনারদেরকেই আসলে এখানে স্টেক হোল্ডার বলা হচ্ছে, মানে যারা এটাতে ইনভেস্ট করে আসলে। হ্যাঁ, সো দিস অ্যাপ্রোচ ট্রাইস টু আইডেন্টিফাই এভরিওয়ান এফেক্টেড বাই এ প্রপোজ আইএস। এটার মাধ্যমে আসলে এটাতে কে কে এফেক্টেড হয় সেটা আমরা খুঁজে বের করবো। হু আর দ্য স্টেক হোল্ডার্স আমরা একটু পরে জানতে পারবো। হু ডাজ দ্য সিস্টেম এফেক্ট ইচ গ্রুপ, মানে সরি হাউ ডাজ মানে কিভাবে এই সিস্টেমটা আসলে এফেক্ট করতেছে বিভিন্ন গ্রুপকে। হোয়াট আর দেয়ার লেজিটিমেট কনসার্ন। লেজিটিমেট কথাটা মানে যেন কি, ইয়েস, মানে তাদের বৈধ কনসার্নগুলো কি কি। আর দেয়ার এনি লিগাল ইমপ্লিমেন্টেশন দ্যাট ইজ ডাটা প্রোটেক্টেড অ্যাট, মানে আপনি চাইলেই সবাইকে ডাটা দিতে পারবেন না, এরকম বিভিন্ন রুলস করা আছে যে আপনি চাইলেই এই ডাটা রাখতে পারবেন না, ওই ডাটা কাউকে দিতেও পারবেন না। সো ওরকম রুলস আছে কিনা সেটা আপনি জানা উচিত বা জানবেন। বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? আচ্ছা, এবার হচ্ছে সামারি, মানে আমরা কি কি জানলাম এই চ্যাপ্টার থেকে। এবার আমি আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই। দেখেন যে আসলে এই যে বলতেছে ওরা যে এই কান্ট্রিগুলোর কথা কেন চিন্তা করবেন আপনারা, অথবা আমরা যারা অ্যাটলিস্ট ইকোনমিক্স তো কম বেশি সবাই পড়ছেন মনে নাকি? তো ইকোনমিক্সের মধ্যে দুইটা ভাগ আছে, একটা হচ্ছে মাইক্রো, একটা হচ্ছে ম্যাক্রো। ম্যাক্রো আসলে চিন্তা করে কি, সারা দুনিয়াকে নিয়ে। মোট কথা আপনার আপনার যে অফিস এরিয়া বা আপনার যে বিজনেস এরিয়া তার বাইরে আসলে ম্যাক্রো চিন্তা করে। তো ধরেন এমন একটা চিত্র, আমরা ধরে নিলাম এটা হচ্ছে স্প্রাইট আসলে। হ্যাঁ, যদি আঁকাটা খুব ভালো হচ্ছে না, জাস্ট এতটুকুই থাকুক, আমি আসলে একটু বোঝানোর চেষ্টা করতেছি, এবার বোঝেন। এটা হচ্ছে তপ্ত একটা সূর্য, মানে খুব হিট দিতেছে, আর এই বেচারা যেটা করতেছে হিটের মধ্যে এসে খুব বেশি টায়ার্ড হয়ে গেছে।
আর এখানে এটা কি, এটা স্প্রাইটের ঠান্ডা বোতল আছে। সো এটা সে খাবে, খাওয়ার পরে সে কি হয়ে যাবে, সে রিফ্রেশ হয়ে গেল, তাই না? আচ্ছা, এবার মূল ঘটনাটা কি সেটা এবার শেয়ার করতেছি। সেটা হচ্ছে দেখেন, এবার এই চিত্রটা ধরেন আমাদের জন্য ঠিকঠাক আছে এখনো পর্যন্ত। এখন এই চিত্রটাকে যদি এই ধরেন এইরকম একটা বিলবোর্ড আমি বানালাম, বানায়া এটাকে মিডল ইস্টের কান্ট্রিতে লাগাই দিলাম, তাহলে কি হবে? আচ্ছা, মিডল ইস্ট কি করে, আমরা আমরা কি করি, আমরা পড়ি কি লেফট থেকে রাইটে, আর ওরা পড়ে কি রাইট থেকে লেফটে। তারা কি দেখবে যে একটা মানুষ খুব শান্তশিষ্ট ছিল, স্প্রাইটটা খাইছে, আর সে কি হয়ে গেছে, টায়ার্ড হয়ে গেছে। সো কনসেপ্টটা কি বুঝলেন? আসলে আমি কি বুঝাতে চাইলাম এতক্ষণ জায়গা লাগিয়ে একে জেকে? তার মানে কি, আসলে আপনি সিস্টেমটা কার জন্য বানাবেন, এটা আপনাদের জন্য কত জরুরি সেটা জাস্ট আমি একটা ছোট ছবির মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম। ওকে, এই জন্য আপনাকে ম্যাক্রো এনভায়রনমেন্ট সম্পর্কে প্রচুর ধারণা রাখতে হবে। এটা কিন্তু ম্যাক্রো এনভায়রনমেন্ট, এটা কিন্তু আসলে মূল কনসেপ্ট না বিজনেসের। বিজনেসের মূল কনসেপ্ট তো তারা কোক বানাবে ভালো করে, কিন্তু ম্যাক্রো এনভায়রনমেন্ট তখন যে অ্যাডভার্টাইজমেন্ট করতে যাবে, তখন সে যেমন ধরেন আপনি আমেরিকাতে লাক্সের অ্যাডভার্টাইজমেন্ট দিতেছেন, যে লাক্স মাখলে যদি ইউজ করো, লাক্স সাবান আমরা ইউজ করি না টুকটাক, যে লাক্স সাবান যদি তুমি ইউজ করো তাহলে তুমি অনেক সুন্দর হয়ে যাবো, ফর্সা হয়ে যাবা। এই অ্যাড আপনি দিয়েছেন আমেরিকাতে গিয়ে, এখন কি হবে? আমেরিকাতে অ্যাড চলবে? তারা তো এমনি বাই বন ফর্সা সাদা মানুষ, তো তারা কেন এই লাক্সের সাবান ইউজ করবে? মানে তাদের জন্য তখন এই অ্যাড কি করতে হবে, অন্যভাবে অন্য কনসেপ্টে দিতে হবে। আবার আফ্রিকাতে যদি এই অ্যাড দেয় মোটামুটি চলবে, তাই তো? ব্যাপারটা বুঝতেছেন তো, মানে কনসেপ্টটা কিভাবে। সো আপনি যখন একটা সিস্টেম ডেভেলপমেন্ট করবেন, তখন আপনাকে আসলে এই লেভেলে চিন্তা করতে হবে। আমি আসলে এটা দিয়ে এটাই বোঝাতে চেষ্টা করছি আপনাকে। ক্লিয়ার?